ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, মাইসেলফ অমিত ঘোষ চলে এসেছি তোমাদের পরের ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে ক্লাস 10 চলতড়িৎ এর তড়িৎ ক্ষমতা। তো এই তড়িৎ ক্ষমতা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, যেমন ধরো বিষয় সম্পর্কিত নয়। এই যে এখন যে পরিস্থিতি শিকার, বাইরে স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ, তো সুতরাং তোমাদের স্কুল থেকে পড়াশুনো কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু অনেক স্কুল থেকে ম্যাক্সিমাম 90% স্কুল থেকে বলতে পারো যে অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাসের মাধ্যমে ইউটিউব বলো, ফেসবুক বলো, টুইটার বলো, টেলিগ্রাম বলো, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে তোমাদের বিভিন্নভাবে শিক্ষকরা বিভিন্নভাবে তোমাদেরকে হেল্প করছে। তো এই বিষয়ে অনলাইন থেকে তোমরা কিভাবে পড়াশোনাটা করতে পারো বাড়িতে বসে, সেটার জন্য একটা প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো তোমার কোনো একটা টপিকস, ধরো তড়িৎ ক্ষমতা, চলতড়িৎ সম্পর্কে, ক্লাস 10-এর চলতড়িৎ সম্পর্কে তোমার পড়াশোনা শুরু করবে। তো প্রথমেই করবে কি, ইউটিউব থেকে দেখে নেবে যে চলতড়িতে তোমাদের বেঙ্গলি ভার্সানে কি কি ভিডিও তোমাদের আছে দেখা যাচ্ছে। তো ইউটিউবে গিয়ে তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে সেখানে তুমি ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 লিখতে পারো, বিভিন্নভাবে লিখতে পারো, ফিজিক্যাল সায়েন্স ইন বেঙ্গলি লিখতে পারো, বিভিন্নভাবে সার্চ করতে পারো। শুধু একমাত্র যে আমার ভিডিওটাই দেখতে হবে এমনটা কথা নেই, অনেক ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে এবং কোয়ালিটেটিভ ভিডিও আছে। সেই ভিডিওগুলো থেকে পরপর যদি তুমি দেখতে থাকো তাহলে, এবং তার সাথে সাথে নোট নিতে থাকো, তাহলে তোমাকে প্রসেসটা হচ্ছে ফার্স্ট ইউটিউব ভিডিওটা দেখো, দেখে সাথে খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসে সেটাকে নোট নাও, নোট নিয়ে তুমি সেটাকে রিভাইজ করো, দেখবে তোমার চ্যাপ্টার রেডি হয়ে গেছে। তারপর তোমাকে টেক্সট বই যেটা আছে সেটা তুমি পড়বে, ট্যালি করবে টেক্সট বইয়ের সাথে, এভরিথিং ইজ ডান। ওকে, লাস্ট স্টেপ হচ্ছে কোয়েশ্চেন পেপার। যে কোনো টেস্ট পেপার নিয়ে নিতে পারো, যে কোনো বিভিন্ন কোয়েশ্চেন পেপার আছে, সেই কোয়েশ্চেন পেপারগুলো প্রশ্নচিত্র আছে, সেই কোয়েশ্চেনগুলো তুমি নিয়ে নিতে পারো, নিয়ে এইভাবে তুমি সলভ করে নিতে পারো। তাহলে কিন্তু চ্যাপ্টার সম্পর্কে তোমার সমস্ত ডিটেলস কিন্তু তোমার জানা হয়ে যাবে। একটা বা দুটো বা তিনটে এরকম ভিডিও দেখে নিতে পারো, মিনিমাম 3টে ভিডিও দেখে নেবে ওই একই টপিক্সের উপরে। তো সুতরাং এভাবে কিন্তু অনলাইন এডুকেশনের মাধ্যমে এখন যা পরিস্থিতি সেটাতে কিন্তু অনেকটা রিকভারি হওয়ার চেষ্টা হবে। ওকে, তো আশা করি আমার ভিডিওগুলো দেখছো এবং অন্যদের ভিডিওগুলো তুমি এভাবে দেখছো। তো চলো আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা শুরু করার আগে আমি চলতড়িতে তড়িৎ শক্তি চ্যাপ্টারের একটা ভিডিও আছে, সেখানে কিন্তু তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে এক্সপ্লোরেশনস অফ ফিজিক্স অমিত ঘোষ, তুমি সেখানে দেখে নিতে পারবে যে চলতড়িতের অনেকগুলো প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তুমি অনেকগুলো ভিডিও তুমি পাবে এবং চলতড়িতে তড়িৎ শক্তির উপরে কিন্তু ভিডিও আছে। তবুও আজকে কোরিলেট করার জন্য, একটু রিক্যাপচুলেশন করার জন্য আমি কিন্তু তড়িৎ শক্তি থেকেই শুরু করছি। ওকে, করছি তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি থেকে শুরু করছি। তড়িৎ শক্তি কাকে বলে? তড়িৎ শক্তি হচ্ছে, ধরো ফার্স্ট আমরা যেটা দেখবো তড়িৎ শক্তি। ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি কাকে বলা হয়? ইলেকট্রিক এনার্জি, ধরো এখানে একটা পরিবাহী নেওয়া হয়েছে, এই পরিবাহীর মধ্যে, এই পরিবাহীর রোধ হচ্ছে R, এবং এই পরিবাহীর মধ্যে I তড়িৎ প্রবাহ যাচ্ছে এবং T সময় ধরে কিন্তু এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে তোমরা দেখেছো যে এর মধ্যে যে কি পরিমাণ শক্তি ব্যয় হবে, অর্থাৎ কার্য করবে, এই অবভিয়াসলি ইলেকট্রনগুলো এদিকে পাস করবে, তাই তো? ইলেকট্রনগুলো এদিকে পাস করলে তবে কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে এই প্রান্ত থেকে বি প্রান্ত। ওকে, এবং এখানে ধরে নাও VA, এখানে ধরে নাও VB। অবভিয়াসলি তোমরা VA গ্রেটার দেন VB, এবং সেখান থেকে তোমরা ধরে নিতে পারো VA মাইনাস VB ইকুয়ালস টু V, অর্থাৎ বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VB ইকুয়ালস টু V। V হচ্ছে বিভব প্রভেদ। এইভাবে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, বাড়িতে ল্যাম্প, ইলেকট্রিক ল্যাম্প ধরতে পারো, ফ্যান ধরতে পারো, রেফ্রিজারেটর ধরতে পারো, হিটার ধরতে পারো,
টিউবলাইট হতে পারো, বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সব ইলেকট্রনিক্স ডিভাইস কন্ডাক্টর, এবং ধরে নিতে পারো যে সেই ইলেকট্রনিক্স ডিভাইস এটা। এবার সেখানে কি পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেটার রাশিমালাটা তোমরা কিভাবে আমরা পাবো। তাহলে আমরা সেটা পাওয়ার জন্য W = আমাদের একটা ফর্মুলা আছে, W = Q × V। এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে, যে V বিভব প্রভেদের মধ্যে দিয়ে Q আধান যদি পাস করে তাহলে কি পরিমাণ কার্য করবে ইলেকট্রিক এনার্জি তড়িৎ শক্তি, সেটা কত, W = Q। এই W টাই মানে হচ্ছে তড়িৎ শক্তি। ইলেকট্রিক এনার্জি, তাহলে W = Q V। এবার আমাদের বিভিন্ন রিলেশন থেকে, যে রিলেশনগুলো আমাদের আছে সেই রিলেশন থেকে এটাকে অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি বা ইলেকট্রিক এনার্জি এটাকে বিভিন্ন ফরমেশনে আনা যায়। কি ফরমেশন দেখো, ফার্স্ট আমরা জানি Q = কত, I × T, তাহলে ফরমেশনটা হলো I × T × V। ওকে, V যেখানে কি বিয়োগ করবে, তাই তো। তাহলে এই একটা রিলেশন এলো, I এখানে স্মল t লিখে দাও। ওকে, যেহেতু আমরা স্মল t ব্যবহার করছি, I T V, এটাকে সাজিয়ে লিখলে কি হয়, V I T। ওকে, V I T, তাহলে W = কি পেলে, V I T। ওকে, নেক্সট দেখো আমরা একটা রিলেশন পেয়েছি, কি রিলেশন পেয়েছি, V = I × R, কোথা থেকে, ওহমস ল থেকে। তাহলে এখানে যদি আমি বসাই V এর জায়গাটায় যদি I R বসিয়ে দিই, তাহলে রিলেশনটা কেমন আসছে, V এর জায়গায় I R বসালে I² R T, তাহলে W = I² R T একটা রিলেশন, V I T এর একটা রিলেশন, V I T এর একটা রিলেশন I² R T। এবার দেখো I এর জায়গাটায় আমি বসাচ্ছি, I মানে সমান কি দাঁড়াচ্ছে, V/R। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে W = আরেকটা রিলেশন আমার আসছে, যে V² R T, এই রিলেশনটা আসছে ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি বা ইলেকট্রিক এনার্জি। তিনটে রিলেশন আমার আছে। আরেকটা রিলেশন, একটা রিলেশন V I T, একটা রিলেশন I² R T, আর একটা রিলেশন V² T/R। এখান থেকে আমরা জুলের সূত্র অনুসারে দেখিয়েছিলাম যে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমি সেই বিষয়টা যাচ্ছি না, আমি এখন ইলেকট্রিক এনার্জির ফর্মুলেশনটা আমি তোমাদেরকে দেখালাম। এবার ইলেকট্রিক তড়িৎ শক্তির ডেফিনেশনটা কিভাবে দেওয়া হবে, দেখে নাও তড়িৎ শক্তির ডেফিনেশনটা কিভাবে আমরা দেব। তড়িৎ শক্তির ডেফিনেশন কি, কোন যন্ত্র বা বৈজ্ঞানিক কার্য করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলে, ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি। তাহলে এই তড়িৎ শক্তির কি কি রাশিমালা পাওয়া গেল, W = 1 নম্বর পাওয়া গেছিল V I T, 2 নম্বর পাওয়া গেছিল Q × V, এটা একটা রিলেশন। আচ্ছা, আরেকটা রিলেশন কি পাওয়া গেছে, I² R T, I² R T। আরেকটা রিলেশন W = কি পাওয়া গেছে, V² R × T উপর। তো এই রিলেশনগুলো পাওয়া গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়, তড়িৎ ক্ষমতা তোমরা জানো শক্তি, কোন যন্ত্রের কার্য করার সামর্থ্য কি বলে, তড়িৎ শক্তি। এবং তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে বা খরচ হচ্ছে তাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা কাকে বলা হবে, যে কোনো যন্ত্রে তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে
বলা হয় ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। বা ইলেকট্রিক পাওয়ার, তাহলে তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা পি দিয়ে লেখা হয় তড়িৎ শক্তি ডিভাইডেড বাই সময়, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। আমরা পেয়ে গেলাম। তাহলে তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি আমাদের এখানে আছে, তড়িৎ শক্তির সাথে আমি এখানে টি দিয়ে যদি ভাগ করে দিই তড়িৎ শক্তির ফর্মুলাগুলোর সাথে, তাহলে আমি প্রত্যেকটা জায়গাতে কি পাবো? তড়িৎ ক্ষমতা পাবো। তাহলে একটা গেল ডব্লিউ/টি। এছাড়া এখান থেকে বিভিন্ন রিলেশনগুলো যেগুলো আসে, প্রথম রিলেশন থেকে কি পাওয়া যায়? দেখো, প্রথম রিলেশন থেকে QV/T। QV/T টাকে এখান থেকে Q/T মানে কি? I। তার মানে এখান থেকে যে রিলেশনটা পেলাম P = I × V। এক নম্বর রিলেশন। দুই নম্বর রিলেশনটা কি? দেখো, দুই নম্বর রিলেশনটা আমরা পেয়েছি VIT থেকে। VIT থেকে সিমিলারলি একই টি দিয়ে ভাগ করলে সেই একই রিলেশনটা পাবো, দুটো তো একই রিলেশন থেকে আনা। এবার I²RT থেকে W = I²RT, তাহলে W মানে কত? I²RT। তাহলে I²RT ডিভাইডেড বাই T। তাহলে এখান থেকে যদি আমি রিলেশনটা আনতে চাই তাহলে কি আসবে? T বার দিলে তাহলে পাওয়ার বা ক্ষমতা, তড়িৎ ক্ষমতা I²R। এটা একটা রিলেশন। ওকে, নেক্সট দেখো তড়িৎ ক্ষমতার আরেকটা যে রিলেশন আছে আমাদের V²T/R। তাহলে V²T/R × T, দ্যাট ইজ এখান থেকে যে রিলেশনটা আমার আসবে সেটা হচ্ছে V²/R। এই হচ্ছে তড়িৎ ক্ষমতার রিলেশন। দুটো, তিনটে। এখানে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম আসে, তো এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবে। সেখান থেকে কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। বেসিক্যালি একটাই ফর্মুলা, W = W/T। W মানে তো ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি, W = QV। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এটাকে বলা হয় বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তুমি সবগুলো করতে পারবে। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে তড়িৎ ক্ষমতা বলতে এমন একটা জিনিসকে বোঝায় যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হচ্ছে কোনো যন্ত্রে বা কোনো পরিবাহী, তাকে ওই পরিবাহী বা ওই যন্ত্রে কি বলবো? তড়িৎ ক্ষমতা। এবার তড়িৎ ক্ষমতার অনেক একক আছে, সেই এককগুলো সম্পর্কে আমরা জানব। তার আগে দেখে নিই তড়িৎ ক্ষমতার ডাইমেনশনটা কি, মাত্রাটা কি। তাহলে দেখে নাও মাত্রা কি তড়িৎ ক্ষমতার। মাত্রা বার করার জন্য কি করতে হবে? P = W/T। তাহলে P এর ডাইমেনশন W ডাইমেনশন ডিভাইডেড বাই T এর ডাইমেনশন। ওকে, এবার আমরা দেখব W মানে কি? এনার্জি। কি হয় ফর্মুলা? mL²T⁻² ডিভাইডেড বাই T। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি এটা করো তাহলে mL²T⁻², যেমন এখানে কি আসছে? mL²T⁻³ ওকে, এই যে রিলেশনটা পেলাম এটা হচ্ছে কি? ডাইমেনশন। ডাইমেনশন পাওয়ার বা তড়িৎ ক্ষমতার ডাইমেনশন। ওকে, আমরা এবার দেখব তড়িৎ ক্ষমতার বিভিন্ন এককগুলো সম্পর্কে। চলো দেখে নিই। এবার দেখব যেটা তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক কি কি আছে? ফার্স্ট যেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা বলতে আমরা যেটা শিখলাম P = কি? W/T, এই রিলেশনটা। তাহলে CGS একক। তাহলে CGS এককে কার্যের একক কি? ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি। এর একক কি? R। তাহলে এখানে CGS একক হবে R/সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডে কোনো যন্ত্র যদি 1 R কাজ করে তাহলে তার তড়িৎ ক্ষমতাকে কি বলা হবে? 1 R/সেকেন্ড। তারপর দেখো SI একক। SI একক কি হবে? জুল/সেকেন্ড। এটা কথা লিখি, জুল/সেকেন্ড। ওকে, জুল/সেকেন্ড যদি হয় এটা হচ্ছে এর ব্যবহারিক একক, এটার নাম দেওয়া হয়েছে ওয়াট। অর্থাৎ
এক ওয়াট ক্ষমতা, এটা কিন্তু ব্যবহারিক, ব্যবহারিক কথাটা লিখতে হবে, ব্যবহারিক। এক ওয়াট কিভাবে আমরা ডিফাইন করব? এক ওয়াট ডিফাইন করা হবে, দেখো এক ওয়াট ডিফাইন করা হবে 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ এক ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। কোনো যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ, কোনো যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করে, তবে তার ক্ষমতাকে কি বলা হবে? সেই যন্ত্রের ক্ষমতাকে কি বলা হবে? 1 ওয়াট। ওকে, 1 ওয়াট আর 8 পার সেকেন্ডের মধ্যে ডিফারেন্স কত তোমরা অলরেডি জানো, যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এইটা থেকে 1 জুল পার সেকেন্ড সমান সমান 10 টু দি পাওয়ার 8 পার সেকেন্ড, এই রিলেশনটা থেকেই আমরা লিখতে পারি 1 জুল পার সেকেন্ড সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। তাহলে এটা রিলেশন পেয়ে গেলে। ওকে, নেক্সট আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ইউনিট। আমি এই ইউনিটটা কিন্তু একটু কাজে লাগানোর সময় ডেফিনিশন চাই, যে 1 এইচপি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা, এটা কিভাবে ডিফাইন করা হবে? 1 হর্স পাওয়ার কিভাবে ডিফাইন করা হবে? বলছে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে কোনো যন্ত্র দ্বারা প্রতি সেকেন্ডে এক ফুট উপরে তুলতে প্রায় 1 ফুট দূরত্ব অতিক্রম করতে, উপর ভার্টিক্যালি 1 ফুট দূরত্ব উপরে তুলতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে, তাকে ওই যন্ত্রের 1 এইচপি বলে, 1 অশ্ব ক্ষমতা বলে। এখানে দেখো এই যন্ত্রে 1 এইচপি বলে। এখানে দেখো 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে কোনো যন্ত্র দ্বারা প্রতি সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে, প্রতি সেকেন্ডে 1 ফুট বলেছি। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা কি? প্রতি সেকেন্ডে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা কি? তড়িৎ ক্ষমতা। আমি বলছি তড়িৎ শক্তি, কিন্তু এটা ডেফিনিশনটা কার? তড়িৎ ক্ষমতা। তাহলে 1 অশ্ব ক্ষমতা সমান সমান তোমরা জানো 1 এইচপি সমান সমান 746 ওয়াট। একটা রিলেশন আছে তোমাদের। ওকে, এটা তাহলে এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে 8 পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে অশ্ব ক্ষমতা বা 1 এইচপি ইউজ করা হয়। এখানে 500 একটা বিশেষ ধরনের ইউনিট, এটাও কিন্তু বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বলা হয়, এটাকে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অর্থাৎ বাণিজ্যিক, একটা বাণিজ্যিক ইউজ করা হয় 1 এইচপি। ওকে, বড় যে সমস্ত মেশিনারি ইউজ করা হয় সেই মেশিনারিগুলো, মেশিনের যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাগুলো অশ্ব ক্ষমতা এককে নির্ণয় করা হয়। ওকে, তো এই হচ্ছে ক্ষমতা। দেখো এবার দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, একটা বিশেষ একক কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়?
1 কিলোওয়াট ঘন্টা পড়ার আগে 1 কিলোওয়াট বলতে কি বোঝায় সেটা দেখো। 1 কিলোওয়াট মানে কি 10 টু দি পাওয়ার 3 ওয়াট। আবার দেখো 1 মেগাওয়াট মানে কি 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ওকে, 1 কিলো মানে কি বলা হচ্ছে, কিলো মানে 10 টু দি পাওয়ার 3, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। এইভাবে ওটাকে বড় ইউনিটে কনভার্ট করা হয়। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, তো প্রথমে কিলোওয়াট, ওয়াট মানে কিসের একক, ওয়াট মানে হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার সাথে কি গুণ করা হয়েছে, ঘন্টা বা সময় গুণ করা হয়েছে। তাহলে আমরা যে ফর্মুলাটা দেখেছি P দেখেছি কি W/T। ওকে, তাহলে আমার ক্ষমতার এককের সাথে টাইম যদি গুণ করি তাহলে কি পাওয়া যায় দেখো, ক্ষমতার এককের সাথে যদি টাইম গুণ করি তাহলে P * T, এটা কি পাওয়া যাচ্ছে দেখো, কি এনার্জি। তাহলে W/P * T যদি হয় তাহলে সেটা কি, তড়িৎ শক্তি, তাই তো। তোমরা এটা একটা তড়িৎ শক্তি, এই কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে একটা তড়িৎ শক্তি। এবার কিলোওয়াট ঘন্টাটাকে কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ ধরো কোনো যন্ত্র 1 ঘন্টায় 1 কিলোওয়াট শক্তি ব্যয় করেছে, তবে তাকে কি বলা হবে, 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে কি লিখবো, কিলোওয়াট ঘন্টার ডেফিনিশনটা যদি আমাকে দিতে হয় তাহলে কি লিখবো, কোনো যন্ত্র 1 ঘন্টায় যদি 1 কিলোওয়াট ক্ষমতা ব্যয় করে তবে তার তড়িৎ শক্তি হবে 1 কিলোওয়াট ঘন্টা। বুঝলেন, কোন যন্ত্র যদি 1 ঘন্টায় যদি 1 কিলোওয়াট ক্ষমতা ব্যয় করে, 1 কিলোওয়াট ক্ষমতা যদি ব্যয় করে তাহলে তার তড়িৎ শক্তি হবে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে এটা কিসের একক, তড়িৎ শক্তির একক। এটা কিসের একক, তড়িৎ শক্তির একক, কিলোওয়াট ঘন্টা। এখন এই কিলোওয়াট ঘন্টা কোথায় ব্যবহার করা হয়, কিলোওয়াট ঘন্টা ব্যবহার করা হয় বিওটি একক। বাড়িতে যে ইলেকট্রিক সাপ্লাই থেকে যে আমাদের তড়িৎ শক্তি আসে, সেই তড়িৎ শক্তির যে খরচ হয়, সেই যে ইউনিট, আমরা যে ইলেকট্রিসিটি বিলটা আসে, বিলটা যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেটা হচ্ছে কিন্তু এই কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ ধরো আমি একটা ইলেকট্রিক পাওয়ারের যে এনার্জি তার রিলেশন নিয়েছি, রিলেশনটা কত, রিলেশনটা W ধরো একটা রিলেশন নিয়েছি VIT, তাহলে VIT এটা মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি। অর্থাৎ এখানে যে ইলেকট্রিক শক্তি উৎপন্ন, শক্তি খরচ হচ্ছে সেটা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, আমরা যদি এটাকে যদি 1 কিলোওয়াট ঘন্টাতে কনভার্ট করতে চাই তাহলে কি আসবে, 1 বিওটি অথবা 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান VIT ডিভাইডেড বাই 1000। বোঝা গেল VIT ডিভাইডেড বাই 1000। ক্ষমতার সাথে VI মানে হচ্ছে ক্ষমতা, তার সাথে T গুণ করলাম, এটা কি হয়ে গেল, তড়িৎ শক্তি হয়ে গেল। তড়িৎ শক্তি এটা কোন এককে হলো, এটা হয়ে গেল ডিভাইডেড বাই 1000 করে দিলাম, ডিভাইড বাই 1000 করে দিয়ে এখানে কি লিখলাম, কিলোওয়াট ঘন্টা। যদি এখানে 1000 না দিতাম তাহলে এটা কি হতো, ওয়াট ঘন্টা হয়ে যেত। ওয়াট ঘন্টা, তার মানে এখানে যদি আমি একটা 1000 নিয়ে নিলাম, এখানে 1000 নিয়ে নিলাম, 1000 নিয়ে তারপরে এই 1000টাকে আমি কি লিখলাম, এখানে কিলোওয়াট ঘন্টা লিখে দিলাম। তার মানে এই 1000টা থাকবে না, তাই তো, এই 1000টা উঠে গেল। তাহলে এখানে কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে VIT ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে এই যে ইউনিটটা আমি পেলাম, এটাই কিন্তু আমার বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই যে বিল আসে সেটা এই ইউনিট অনুযায়ী আসে। ওকে, এইভাবে আমার কিন্তু বিওটি ইউনিট ব্যবহার করা হয়। তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়, দেখো
গৃহস্থলিতে অবলিক শিল্পে বৈদ্যুতিক তড়িৎ শক্তির খরচ এর একক, খরচের একক কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ শক্তি খরচের একক। তাহলে বিওটি একক। ফর একটা এক্সাম্পল নিয়ে ধরো যে দেখো এবার একটা নিউমেরিক্যাল নেওয়া হলো, যেখানে বলা হলো যে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 10টি 40 ওয়াট বাতি, 5টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা ও একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। তাহলে প্রতি ইউনিট খরচে 6 টাকা করে হলে কত টাকা খরচ হবে, আই মিন এক মাসে কত টাকা খরচ হবে, এই কোয়েশ্চেনটা নেওয়া আছে। এই কোয়েশ্চেনটা থেকে তোমরা দেখো সমস্ত কিছু এখানে বুঝতে পারবে। তাহলে আমার যে কত টাকা প্রতি ইউনিটে খরচ দেওয়া আছে, তাহলে আমি যদি মাসে কত ইউনিট উঠছে সেটা যদি বার করতে পারি, তাহলে কিন্তু আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এটার জন্য আমি কি করব, ধরো প্রথমে যেটা করবো যে প্রতি মাসে কত খরচ হচ্ছে সেটা, বৈদ্যুতিক কত খরচ হচ্ছে, ইলেকট্রিক তড়িৎ শক্তি কত খরচ হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে লেখো মাসে, প্রথমে দেখো প্রতিদিনে কত খরচ হচ্ছে। দেখো প্রতিদিনে বৈদ্যুতিক শক্তি খরচ, প্রতিদিনে কত খরচ হচ্ছে। দেখো প্রতিদিনে খরচ করার ফর্মুলাটা কি, প্রতিদিনে খরচ করার যে ক্ষমতা আছে তার সাথে যদি সময় দিয়ে গুণ করি, তাহলে কি হবে, আমার প্রতিদিনের খরচ বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রতিদিন এখানে 10টা 40 ওয়াট, তার মানে 10 × 40, তার মানে 10টা বাতির জন্য মোট কত ক্ষমতা আসছে সেটা পেলাম। ওকে, তার সাথে আমি কি গুণ করব, 6 গুণ করব, তাই তো। 6 ঘন্টা ধরে প্রত্যেকটা জিনিসই চলেছে, তার মানে 6টা আমি কমন নিয়ে পড়ে শেষে গুণ করে দেবো। প্লাস এখানে 5টি 80 ওয়াট, তার মানে 5 × 80, প্লাস এখানে একটা পড়েছে কি 80 ওয়াট টিভি। তাহলে এই সবগুলোই মোট 6 ঘন্টা করে চলেছে প্রতিদিন। এবার দেখো অনেক সময় হয় কি কোশ্চেনের মধ্যে থাকে 10টি 40 ওয়াট বাতি 2 ঘন্টা, 5টি 80 ওয়াট পাখা 3 ঘন্টা, একটি 80 ওয়াট টিভি 6 ঘন্টা ধরে চলেছে। তাহলে প্রতিদিনকার হিসাবের সাথে এখানে কিন্তু গুণ করতে হবে, এখানে কিন্তু 6 দিয়ে গুণ করছে সেটা কিন্তু হবে না। তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে 3 গুণ করতে হবে, এটার সাথে 6 গুণ করতে হবে ইন্ডিভিজুয়ালি। ওকে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু বৈদ্যুতিক খরচ প্রতিদিনের কত খরচ হচ্ছে সেটা বার করতে হবে। এরপরে এটা যদি ক্যালকুলেট করো, তাহলে যে ভ্যালুটা আছে 400 প্লাস 80 × 6, যার ভ্যালুটা আছে 880, 5280, এটা গুণ করলে আছে 5280। ওকে, এত কি লিখবো এখানে, এত জুল। ওকে, তাহলে এবার প্রতি মাসে কত খরচ হচ্ছে, দেখো প্রতি মাসে বৈদ্যুতিক খরচ, বৈদ্যুতিক শক্তি খরচ কত হবে প্রতি মাসে, মানে কত, এক মাস মানে বলেছে 30 দিন, তাহলে 30 দিন ধরে নিতে হবে। যদি এটা না দিয়ে থাকে তাহলে তোমরা 30 দিন ধরে নিতে পারো। যদি পার্টিকুলার কোনো মান্থ বলে দেয় তাহলে সেই মাসের দিনগুলো নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে একটু 30 করলে আসবে 158 400 জুল। ক্যালকুলেট করার দরকার নেই, তুমি একবার ক্যালকুলেট করতে পারো। এবার দেখো তাহলে আমার বৈদ্যুতিক কত শক্তি খরচ হয়েছে পেয়ে গেছি। এবার আমি কি করতে হবে, ইউনিট বার করতে হবে, অর্থাৎ বিওটি
ইউনিট বা একক মানে কি যত খরচ হবে, যত বৈদ্যুতিক খরচ হবে ডিভাইডেড বাই বৈদ্যুতিক শক্তি খরচ ডিভাইডেড বাই 1000, তাই তো 1000 হাজার দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে 158 400 ডিভাইডেড বাই 1000 করে দিলে 158.4 ইউনিট। 158.4 ইউনিট তোমার খরচ হচ্ছে প্রতি মাসে, এত ইউনিট তোমার খরচ হচ্ছে। তাহলে প্রতি ইউনিটের খরচের দাম দেওয়া আছে কত? 6 টাকা। তাহলে মোট বৈদ্যুতিক খরচ হবে কত? 158.4 ইন্টু 6, তাহলে 158 950.40 এত টাকা। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমরা প্রতি প্রবলেমে কিন্তু এইভাবে তোমরা সলভ করতে পারো। তাহলে প্রথম যে স্টেপটা দিয়েছি আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এখানে যতগুলো তোমার ইলেকট্রনিক্স ডিভাইস থাকবে প্রত্যেকের মোট খরচ বার করে নেবে, প্রতিদিনের খরচ। তুমি চাইলে প্রতি মাসে কত খরচ হচ্ছে মোট তো শক্তি খরচ একবারে বার করে দিতে পারো, এখানে ইনটু 30 করে একবারে তুমি বার করে দিতে পারো। ক্যালকুলেটর যদি না থাকে তাহলে ছোট ছোট গুণ আকারে লিখতে পারো, যেমন ধরো 880 ইনটু 6 করে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরে গিয়ে তুমি ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনের জন্য কিন্তু মার্কস কিন্তু বেশি থাকে না, 0.5 মার্কস। যদি তুমি ক্যালকুলেশন না করো 0.5 মার্কস। ক্যালকুলেশনের জন্য অনেক সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে কিন্তু একটু বেশি ক্যালকুলেশনের প্রয়োজন না, মানে ক্যালকুলেশন করতে হয়। তো যদি মনে হয় যে ক্যালকুলেশন করতে তোমার অসুবিধা হচ্ছে তাহলে দরকার নেই ক্যালকুলেশন ছেড়ে দেবে। তাহলে বৈদ্যুতিক খরচ বার করে তাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে বিওটি ইউনিটে বেরিয়ে যাবে। বিওটি ইউনিট যখন বেরোলো তাকে যদি মোট খরচ বৈদ্যুতিক খরচ টাকাতে বার করতে হয় তখন কি করতে হয়? প্রতি ইউনিটের খরচ হচ্ছে 6 টাকা, বা বৈদ্যুতিক বিল আসবে কত? 158.4 ইন্টু 6, তাহলে করলে 950.40 টাকা। ওকে, দেখো আরেকটা প্রবলেম নিয়ে আছে। দেখো এবার বলা হচ্ছে যে একটি বাল্বের রোধ 550 ওহম, বাল্বটিকে 220 ভোল্ট সরবরাহ লাইনে সাথে যুক্ত করে দৈনিক 5 ঘন্টা করে ধরে জ্বালালে 60 দিনে, এখানে 30 দিনের কথা বলা হয়নি কিন্তু, 60 দিনে কত খরচ হবে? প্রতি ইউনিটে 8 টাকা খরচ হচ্ছে, প্রতি ইউনিটে 8 টাকা খরচ হচ্ছে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? একটু অন্য ধরনের প্রবলেম এটা। তাহলে ফার্স্ট আমার যেটা দেয়া আছে এখানে দেখো সলিউশন যেটা দেয়া আছে 550 রেজিস্ট্যান্স দেয়া আছে, রেজিস্ট্যান্স কত? 550 ওহম। ওকে, এখন বাল্বটিকে 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে তার মানে বিভব কত দেয়া আছে? 220 ভোল্ট। ক্লিয়ার? সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে দৈনিক 5 ঘন্টা ধরে চালানো হচ্ছে, তাহলে টাইম লিখে ফেলো টাইম। তো সুতরাং টাইম হচ্ছে 5 আওয়ার্স আর 60 দিন। ওকে, তাহলে এখানে টাইম অ্যাকচুয়ালি ভাবে লেখার দরকার নেই। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার বার করা, অর্থাৎ ক্ষমতা বার করা। ক্ষমতা বার করে 5 ঘন্টা ধরে 60 দিন চললে কত ইউনিট হবে সেটার উপরে খরচটা করতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে? লেখো দৈনিক বৈদ্যুতিক খরচ, শক্তি খরচ, বৈদ্যুতিক শক্তি খরচ কত হবে? শক্তি খরচ হবে, দৈনিক বৈদ্যুতিক শক্তি খরচ হবে কত? V²/R। আমরা জানি পাওয়ার একটা ফর্মুলা তোমরা অলরেডি দেখে এসছো, V²/R। তাহলে আমরা ওই ফর্মুলা এখানে বসিয়ে দেবো। তাহলে পাওয়ার খরচ V²/R ইন্টু টাইম কত? টাইম এখানে 5 ঘন্টা, দৈনিক যেহেতু বলেছি তাহলে 5 ঘন্টা। ওকে, তাহলে এখানে আমি যে মানগুলো এখানে বসাচ্ছি
220 তার স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 550 ইন্টু টাইম কত 5 আওয়ার্স। এখানে টাইমটা 5 আওয়ার্সেই ক্যালকুলেট করব, কারণ আমার যে বিওটি এককে টাইম ক্যালকুলেট করতে হবে সেটা কিন্তু সব কিন্তু ঘন্টাতে ক্যালকুলেট করতে হবে। তাহলে কিন্তু যদি মিনিটে কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটাকে ঘন্টাতে কনভার্ট করে নিয়ে তারপরে আমার অ্যান্সারটা করতে হবে। তাহলে এটার ইউনিট কিন্তু আবার নয়, ওকে, তাহলে এটার ইউনিট কিন্তু জুল। ওকে, এবার দেখো, এবার 60 দিনে, তাহলে 60 দিনে বৈদ্যুতিক শক্তি খরচ কত হবে? 220 স্কোয়ার ডিভাইডেড বাই 550 ইন্টু 5 ইন্টু 60, এত জুল শক্তি খরচ হবে 60 দিনে। তাহলে প্রতি ইউনিটের এটা কিন্তু এই যে খরচটা হচ্ছে, এবার আমাকে প্রতি ইউনিটটা বার করতে হবে। তাহলে সুতরাং বিওটি ইউনিট সমান কত? তাহলে এখানে যে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 550 ইন্টু 5 ইন্টু 60 ডিভাইডেড বাই 1000, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করে নেবে, এটা ক্যালকুলেশন করে নিয়ে কত হবে আমি এটা বলে দিচ্ছি। দেখো, $26.4, এটার অ্যান্সার আসছে 26.4। ইউনিট। তাহলে এটা 26.4 ইউনিট এসছে। প্রতি ইউনিটের দাম 8 টাকা খরচ হলে তাহলে মোট খরচ মোট খরচ 26 ইন্টু 4 ইন্টু 8, তাহলে এটা টাকাতে আসবে, আসলে এটা আসবে 26.4 ইন্টু 8, 211 টাকা 20 পয়সা, 11.20 এত টাকা। ওকে, তাহলে এইভাবে বাকি প্রবলেমগুলো সলভ করবে। বাকি প্রবলেমগুলো সলভ করার সময় খেয়াল রাখবে যে এই পদ্ধতিতে যে প্রথমেই আগে আমাকে কি বার করতে হবে, শক্তি খরচ বার করতে হবে। শক্তি খরচ বার করে প্রতিদিনের খরচ বার করে তারপরে প্রতি মাসের বা যত দিনের মোট থাকবে মোট খরচ বার করে বিওটি এককে কনভার্ট করার জন্য এই 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে বিওটি ইউনিটে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে বিওটি ইউনিটে পরিণত হয়ে গেলে তাকে আমরা মোট কত ইউনিট পিছু কত খরচ সেটা দিয়ে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে। ওকে, তো চলো এবার আমরা যেটা দেখবো, আমরা যেটা দেখবো গুণমান মূল্যায়নকারী বা রেটিং। আমরা রেটিং কাকে বলবো? আমরা যখন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আছে, যেমন ধরো ইলেকট্রিক ল্যাম্প, টিউবলাইট, ফ্যান, অ্যাডাপ্টার, মোবাইল চার্জ দেওয়ার অ্যাডাপ্টার,
বিভিন্ন সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো, বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয়, বাড়িতে, ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন জায়গাতে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু এই গুণমান মূল্যায়ন করি বা রেটিং করা থাকে। রেটিংটা কি অ্যাকচুয়ালি? রেটিংটা হচ্ছে এমন একটা জিনিস, একটা সংখ্যা, যেখানে আমার ভোল্টেজ থাকবে এবং থাকবে ওয়াট, অর্থাৎ কত ক্ষমতা এর মধ্যে দিয়ে যেতে পারে সেই ক্ষমতার একটা লিস্ট থাকবে। যেমন ধরো আমাদের বলা রইল যে 220 ভোল্ট 60 100 নিয়ে নিলাম, 100 ওয়াট, এটাই হচ্ছে রেটিং। ধরো কোনো বাল্বের গায়ে এই জিনিসটাতে লেখা থাকবে, কোনো ফ্যান, টিউবলাইট, সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে এই ধরনের কিন্তু লেখা থাকবে 220 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ ভোল্টেজ এবং ওয়াটেজ দিয়ে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের গায়ে যদি লেখা থাকে সেটাকে কি বলা হয়? গুণমান মূল্যায়নকারী বা রেটিং। এই রেটিং এর তাৎপর্যটা কোথায়? অর্থাৎ তোমরা দেখো, যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হঠাৎ করে কারেন্ট বেড়ে যায়, তখন কিন্তু অনেক ইলেকট্রনিক ডিভাইসগুলো কি হয়? নষ্ট হয়ে যায়, তোমরা দেখেছো। তো এই কারণের জন্য কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারি, এর কত রেজিস্ট্যান্স হতে পারি, এর কত ভোল্টেজে যদি দেওয়া হয়, কত ভোল্টেজ যদি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়, তাহলে এটা উজ্জ্বলভাবে জ্বলবে এবং সব থেকে বেশি এফেক্টিভ হবে। সেই তথ্যগুলো কিন্তু আমাদের এই রেটিং থেকে পাওয়া যায়। তো বিভিন্ন বাতির রেটিং আছে। আমরা ফিউজের বিশেষ ক্যারেক্টারিস্টিক যখন পড়েছি, ফিউজের ক্ষেত্রেও কিন্তু একটা রেটিং থাকে। ফিউজের রেটিংটা আমি বলছি, এখানটা দেখো, তারপরে আমি ফিউজের রেটিংটা বলছি। তা যখন 220 ভোল্ট একটা উদাহরণ নেওয়া হয়েছে, যে একটা বাতির মধ্যে রেটিং করা আছে 220 ভোল্ট 100 ওয়াট। তা 220 ভোল্ট 100 ওয়াট যখন রেটিং করা আছে, তখন সেখান থেকে কি কি আমরা বিষয় জানতে পারবো, আমরা সেটা দেখি। প্রথমত যেটা জানতে পারবো সেটা হচ্ছে, এক নম্বর, যে এই যে যন্ত্রটা আছে, ধরে নাও এটা একটা বাতি বা একটা ফিলামেন্ট, ধরো কোনো একটা ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে প্রথমে তো জানতে পারবো যে এটা একটা 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে উজ্জ্বলভাবে জ্বলবে। প্রথমত এই তথ্যটা আমরা জানতে পারছি যে প্রথমত 220 ভোল্ট বিভব প্রভেদের সাথে যুক্ত করি পাওয়ার সাপ্লাই, তাহলে আমরা ম্যাক্সিমাম এর গ্লোটা পাওয়া যাবে। তো এটার উজ্জ্বলটা হচ্ছে গ্লো লেখা হয়, গ্লো, ম্যাক্সিমাম গ্লোটা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে, দেখো এখান থেকে ভোল্টেজ দেওয়া আছে, এখান থেকে ক্ষমতা দেওয়া আছে। তাহলে ক্ষমতা যখন দেওয়া আছে, তাকে নেক্সট যেটা পাচ্ছি আমরা 100 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করবে। প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করবে। থার্ড যেটা জানতে পারবো, ভোল্টেজ দেওয়া আছে, তোমার ক্ষমতা দেওয়া আছে, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে যাব, বাতির রেজিস্ট্যান্স, বাতির রোধ। তাহলে লেখো বাতির রোধ, রেজিস্ট্যান্স, আর ইজ ইকুয়ালস টু, ফর্মুলা কি? ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার বাই পি করলে এখান থেকে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে 22 স্কোয়ার করলে কত আসে? 484 ওহম। অর্থাৎ বাতির রোধ ভি স্কোয়ার বাই পি 220 100 করে যেটা পাওয়া গেল, 484 ওহম পাওয়া গেল রেজিস্ট্যান্সটা। 4 নাম্বার যেটা পাওয়া যাবে, এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করে কত পাওয়া যাবে। এখন কি? বাতির মধ্য প্রবাহিত সর্বোচ্চ
প্রবাহ মাত্রা সর্বোচ্চ বাতির মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত? আই ম্যাক্স। আই ম্যাক্স কত পাওয়া যাবে? আমরা একটা ফর্মুলা জানি, পি ইজ ইকুয়ালস টু আই ইন্টু ভি, তাই তো? এই ফর্মুলাটা তোমরা অলরেডি জেনে গেছো। তাহলে এখান থেকে আই ইজ ইকুয়ালস টু কত? পি বাই ভি। তাহলে পি বাই ভি, পি কত? এখান থেকে 100 ওয়াট তোমরা পেলে, 100 ওয়াট ডিভাইডেড বাই 220, 100 বাই ডিভাইডেড 220। তাহলে এটা করে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.454 এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে মোট 4টে পয়েন্ট দেখো, খুব এসেনশিয়াল একটা পয়েন্ট, যেটা হচ্ছে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে উজ্জ্বলভাবে জ্বলবে। সেকেন্ড বলা হলো যে প্রতি সেকেন্ডে 100 জুল কার্য করবে, 100 জুল শক্তি খরচ করবে। দেন বাতির রোধ হচ্ছে কত? 484। দেন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট কত? 454 অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাতির রোধ কি চেঞ্জ হবে? এই রেজিস্ট্যান্স কি চেঞ্জ হবে? হ্যাঁ, চেঞ্জ হতে পারে, কারণ তোমরা দেখেছো যে রেজিস্ট্যান্স যখন উত্তপ্ত হবে, বাতি যখন ফিলামেন্টটা উত্তপ্ত হবে, তখন কিন্তু এর রেজিস্ট্যান্সের সামান্য পরিবর্তন হয়। কিন্তু সেক্ষেত্রে আলফা অর্থাৎ রোদের উষ্ণতা গুণাঙ্ক বা তাপ গুণাঙ্ক এতটাই ক্ষুদ্র বা এতটাই ছোট, মানে মানটা এতটাই কম যে রেজিস্ট্যান্স যদি বেড়েও যায় তাহলেও কিন্তু সেটা কিন্তু অতটা এফেক্টিভ হবে না, বোঝা যাবে না, তাতে কোনো গ্লোয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বাতির গ্লো কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স তাহলে বলা যেতে পারে যে রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হবে না, নেগলিজিবল, যে চেঞ্জটা হবে সেটা নেগলিজিবল রেসপেক্ট। এবার দেখো বলা হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্ট, এইটা ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, এবার 454 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট যদি এর মধ্যে দিয়ে ফ্লো করে, কোনো বাতির মধ্যে দিয়ে 454 অ্যাম্পিয়ার যদি ফ্লো করে, তাহলে এই বাতির ফিলামেন্টটা কি হবে? কেটে যাবে, অর্থাৎ ফিলামেন্টটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এই কারণের জন্য এটাকে ম্যাক্সিমাম কারেন্ট বলা হয়েছে। এই কারেন্টটা ম্যাক্সিমাম, এখানে গেলে পৌঁছালেই কি হবে? এই বাতিটা ফিলামেন্টটা কি হবে? কেটে যাবে। তাহলে এর কম আমাকে কারেন্ট সবসময় ফ্লো করতে। এখন দেখো একটা প্রশ্ন হয় যে 220 ভোল্ট 100 ওয়াট বাতি যদি আমার, এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ধরো 110 ভোল্ট বিভব প্রভেদের সাথে যদি যুক্ত করা হয়। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 420 ভোল্ট বিভব প্রভেদের সাথে যুক্ত করছি, তাহলে কি রেজাল্টটা পাওয়া যায়? অবভিয়াসলি দেখো 220 ভোল্ট 100 ওয়াট, এটার অর্থ মানে 220 ভোল্ট বিভব প্রভেদের সাথে যখন যুক্ত করব তখন এর ম্যাক্সিমাম গ্লো আসবে। ওকে, এবার যদি 110 ভোল্ট আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম গ্লো আসবে না, ম্যাক্সিমাম কারেন্টটাও ফ্লো করবে না। তাহলে তার ক্ষেত্রে এই বাতির রেজিস্ট্যান্স অ্যান্ড এই বাতিটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কত আসবে, তড়িৎ প্রবাহ কত আসবে, সেটা ক্যালকুলেশন আমরা কিভাবে করব। দেখো, বাতির রেজিস্ট্যান্স কিন্তু এই ভোল্টেজটার উপরে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে? এর রেটিং এর উপর। ওকে, তাহলে এর রেটিং এর রেজিস্ট্যান্স কত ছিল? এর রেজিস্ট্যান্সের জন্য ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার কত ছিল? 220, তার স্কোয়ার ডিভাইডেড বাই ক্ষমতা কত? 100 ওয়াট। ওকে, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা পেয়েছিলাম মোস্ট প্রবাবলি 484 ওহম, এই রেজিস্ট্যান্সটা পেয়েছিলাম। এটা কিন্তু বাতির রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হবে না। ইভেন 420 ভোল্টেজেও যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 420 ভোল্টে বাতির রেজিস্ট্যান্সও কি থাকবে? সেমই থাকবে, 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 484 ওহম। এটা কোনো চেঞ্জ হবে না, এটা যে ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ইউজ করবো তার উপর ডিপেন্ড করবে, এটা বাতির রেটিং এর উপর ডিপেন্ড করবে। এই রেটিংটা রয়েছে, এবার এটাকে 110 ভোল্টেজের সাথে কানেক্টেড করা রয়েছে, 110 ভোল্টেজের সাথে কানেক্টেড করা হয়েছে। সেকেন্ড বলা হচ্ছে 420 ভোল্টেজের সাথে কানেক্ট করা হয়েছে। তার সাথে তো বাতির রেটিংটা চেঞ্জ হয়ে যাবে না। ওকে,
তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এর মধ্যে কারেন্টটা কত ফ্লো করবে। যদি ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করে, ম্যাক্সিমাম কারেন্ট মানে এটা নয় যে বাল্বটা কেটে যাওয়ার ম্যাক্সিমাম কারেন্টটা, রেটিং এর যে কারেন্টটা, রেটিং এর কারেন্ট কত ছিল 0.454, কিন্তু সেই কারেন্টটা তো ফ্লো করবে না, কারণ এখানে 220 ভোল্টেজ তো নেই, আছে কত 110 ভোল্টেজ। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করবে সার্কিটে এই বাতির মধ্যে দিয়ে, কারেন্ট কত ফ্লো করার জন্য দেখো এই যে 100 ওয়াট আছে, 220 ভোল্টে কানেক্ট করলে 100 ওয়াট হবে, 220 ভোল্টে কারেন্ট কানেক্ট করলে 100 ওয়াট হবে। কিন্তু যেহেতু ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তো আর 100 ওয়াট হবে না। দেখো তাহলে কত হবে, তাহলে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে কত পাওয়ার হচ্ছে, ক্ষমতা কত সেটা বার করতে হবে। ক্ষমতার জন্য কি বার করতে হবে, ক্ষমতার জন্য ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কিসের জন্য এই পাওয়ারটা যেটা 100 ওয়াট, সেই 100 ওয়াট এই ক্ষমতাটা কিসের জন্য বার করছি, কারেন্টটা বার করছি, ম্যাক্সিমাম কারেন্টটা না। ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করবে, ম্যাক্সিমাম কারেন্ট বার করার জন্য ফর্মুলা কি, এটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারে, আইম্যাক্স। আইম্যাক্স মানে হচ্ছে কত, আইম্যাক্স কত ফ্লো করবে, পি বাই ভি, তাই তো। পি কত, পি হচ্ছে 100 ডিভাইডেড বাই ভি কত 110, দ্যাট ইজ 0.909, 0.909 অ্যাম্পিয়ার ফ্লো করবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এই ম্যাক্সিমাম কারেন্টে তো পৌঁছাবেই না, কারণ এর ক্ষমতা কত, এর ক্ষমতা তো কমে যাবে। ক্ষমতা কত আসবে, ক্ষমতা এখানে চেঞ্জ হয়ে যাবে না ক্ষমতাটা। তাহলে বাতির যে ক্ষমতাটা হবে এখন সেটা কত, পি ড্যাশ কত, পি ড্যাশটা চেঞ্জ হয়ে যাবে, পি ড্যাশটা চেঞ্জ হয়ে গিয়ে কত হবে, ভি স্কোয়ার বাই আর। ভি কত 110 ইন্টু 110 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 484। ওকে, এটা বুঝতে পেরেছো কেন এটা হচ্ছে। এটা আমি বার করছি যে 110 এর মধ্যে অ্যাকচুয়ালি কত কারেন্ট ফ্লো হবে, ম্যাক্সিমাম কারেন্টটা নয়, ম্যাক্সিমাম কারেন্টটা এটা ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু এই কারেন্টটা ফ্লো করবে না। কারণ এই কারেন্টটা ফ্লো করবে না এই কারণের জন্য যে এই বাতিতে কিন্তু 110 ভোল্টেজ নেই, সরি 220 ভোল্টেজ নেই। 220 ভোল্টেজ এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি ওটা পাওয়া যাবে। তাহলে এখানে 110 ডিভাইডেড বাই 444 যদি করি তাহলে পাওয়ারের 25 ওয়াট। ওকে, তাহলে এখানে কারেন্ট, তড়িৎ প্রবাহ বাতির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ কত হবে। এবার তুমি এখান থেকে পি ড্যাশ আই ইজ ইকুয়ালস টু লিখতে পারো পি ড্যাশ বাই ভি, পি ড্যাশ বাই ভি। পি ড্যাশ কত, পি ড্যাশ আসছে তোমার 25 ডিভাইডেড বাই ভি কত, ভি হচ্ছে 110। ওকে, তাহলে 25 ডিভাইডেড বাই 110 করলে কত আসে, 25 ডিভাইডেড বাই 110 0.227। এই 0.227 যে কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্টটা কি কারেন্ট, এই কারেন্টটা ওই বাতির মধ্যে দিয়ে 110 ভোল্টেজের সাথে কানেক্টেড করার জন্য এই যে পাওয়ার, এই যে ব্যাটারিটার এইখানে যে রেটিং করা যে বাতিটা রয়েছে সেই বাতির মধ্যে দিয়ে 0.227 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ওকে, কিন্তু 0.909, তার মানে কি হবে, এর গ্লোটা কমে যাবে। আলটিমেটলি কি হচ্ছে, রেজাল্টটা কি পাওয়া যাচ্ছে, রেজাল্টটা পাওয়া যাচ্ছে গ্লো কমে যাবে। ক্লিয়ার। সেকেন্ড যে পয়েন্টের কথা বলা হচ্ছে 420 ভোল্টেজের সাথে যদি কারেন্ট ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের সাথে যদি কানেক্ট করা হয় তাহলে এখানে কি হবে, এখানে এই বাতিটা অলরেডি বাতির ফিলামেন্ট কেটে যাবে। ওকে, ক্লিয়ার। তাহলে এভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে। দেখো এবার যে একটা প্রবলেম নেওয়া হলো সেটা প্রবলেমটা কেমন, প্রবলেমটা হচ্ছে যে বলা হচ্ছে যে 240 ভোল্ট 500 ওয়াট
240 ভোল্ট 500 ওয়াট এবং 240 ভোল্ট 1000 ওয়াট। দুটি বাতির রোধ কত, আর বলা হচ্ছে কোন বাতির ফিলামেন্ট বেশি মোটা। একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কনসেপ্ট, এটা থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত দুটো বাতির রেজিস্ট্যান্সের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার সলিউশন করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা রেটিং করা আছে যে একটা বাতির 500 ওয়াট, আর একটা রেটিং এখানে আমি নিচ্ছি যে 200 ভোল্ট 1000 ওয়াট। ওকে, তাহলে ফার্স্ট আমার কাজ কি, বাতিটার রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করা। রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার জন্য রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু আমি কি জানি ভি স্কোয়ার বাই পি, অর্থাৎ ভি স্কোয়ার বাই পি রেজিস্ট্যান্স, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ছিল, তাহলে আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি হবে। তাহলে এখান থেকে 240 তার স্কোয়ার ডিভাইডেড বাই 240 স্কোয়ার তার ডিভাইডেড বাই 500। এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা R1 দিয়ে দাও, এটা R2 দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 240 তার স্কোয়ার ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে দুটোর রেজিস্ট্যান্স কত আসছে সেটা দেখো। প্রথমটাতে রেজিস্ট্যান্স আসছে 115.2 ওহম। সেকেন্ডটাতে আসছে 57.6 ওহম। ওকে, তাহলে দুটো রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করতে শিখে গেলাম। এখন এখানে অনেক প্রবলেম থাকে যে ধরো প্রবলেমটা দিল যে দুটো বাতির রেজিস্ট্যান্সের অনুপাত নির্ণয় করো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে দেয়। তাহলে বোর্ড এক্সামে দুটো এক্সাম নেওয়ার জন্য বোর্ড এক্সামে এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমরা সলভ করতে পারবে। তোমরা বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই ধরনের কোশ্চেন পাবে, তো সেখান থেকে তোমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে যে কোন বাতির ফিলামেন্টটা বেশি মোটা। ভালো করে খেয়াল করো, রেজিস্ট্যান্সের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল? আর প্রপোর্শনাল টু 1/a, এই ফর্মুলাটা ছিল, আর প্রপোর্শনাল টু 1/a। ওকে, মনে পড়ছে? ওকে, দেখ তাহলে আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ যার ক্ষেত্রফল বেশি হবে, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি হবে, তার ক্ষেত্রফল কি হবে? কম হবে। ক্ষেত্রফল কম হলে কি হবে? সরু হবে। ক্রস সেকশন ক্ষেত্রফল বলা হচ্ছে। ক্রস সেকশনের ক্ষেত্রফল কম হওয়া মানে কি? সরু হবে তার ফিলামেন্টটা। তাহলে কার রেজিস্ট্যান্স বড়? 115.2 57.6, তাহলে এটার রেজিস্ট্যান্স বড়। তাহলে এটার রেজিস্ট্যান্স বড় হওয়ার দরুন এই ফিলামেন্টটা, ফার্স্ট ফিলামেন্টটা কি হবে? সরু হবে, কারণ ফার্স্ট ফিলামেন্টের ক্ষেত্রফলটা কি হবে? কম। ক্ষেত্রফল কম হওয়া মানে সরু হবে। এখানে দেখো রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? কম আছে। এখানে রেজিস্ট্যান্সটা কম থাকার দরুন এর ক্ষেত্রফলটা বড়। তার মানে সেকেন্ড ফিলামেন্টটা দেখা যাচ্ছে তার ক্ষেত্রফলটা কি হচ্ছে? বেশি। তাহলে লেখো যে এই এক্সপ্লেনেশনটা দেবে, দিয়ে দ্বিতীয় বাতির ফিলামেন্ট মোটা। ওকে, এক্সপ্লেনেশন কোনটা? এটা। ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো। এবার একটা প্রবলেম নেওয়া হলো, যে বলা হলো যেখানে যে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট দুটো বাতি আছে। ফার্স্ট কোশ্চেনটা বললো বাল্বের রোধ বেশি কার, অর্থাৎ কোন বাল্বের রোধ বেশি। বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে। আর থার্ড কোশ্চেন হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটি উজ্জ্বলভাবে জ্বলবে। এই হচ্ছে কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন থেকে বিভিন্ন কোশ্চেন, আরো অনেক কোশ্চেনের তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। দেখো, প্রথম যেটা বলা হচ্ছে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট বাতির রেজিস্ট্যান্স তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে,
এখানে বাল্বের রেজিস্ট্যান্স কত বার করতে দেয়নি, তাহলে দেখো কি করা যায়। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে 220, এখানে দুটো ভোল্টেজ আছে, 220 ভোল্ট 40 ওয়াট, এটা একটা রেটিং আছে। আর একটা রেটিং আছে 220 ভোল্ট 60 ওয়াট। ওকে, তাহলে এই বাতিটার রেজিস্ট্যান্স কত আসবে সেটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ফর্মুলাটা কি, 220 স্কোয়ার ডিভাইডেড বাই 40 ভি স্কোয়ার বাই পি। ওকে, তাহলে এখানে কত আসবে রেজিস্ট্যান্স, R2 ইজ ইকুয়ালস টু, এটা সেকেন্ড বাতি ধরে নাও, এটা ফার্স্ট বাতি ধরে নাও, ফার্স্ট ফিলামেন্ট। তাহলে এখানে কত আসবে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 60। ওকে, তাহলে দেখো যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন করতে দেয়নি, তাহলে আমার এখানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা করার দরকার নেই, তবুও একবার রেজিস্ট্যান্সটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে 220 1.21 কিলো ওহম। Point 806 কিলো ওহম। ওকে, তাহলে যে দুটো পাওয়া যাচ্ছে মান 1.21 কিলো ওহম, 0.806 কিলো ওহম। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার সলিউশনটা কি দাঁড়াচ্ছে গিয়ে, যে R1 গ্রেটার দেন R2। ক্লিয়ার, R1 গ্রেটার দেন R2 এটা পাওয়া যাচ্ছে প্রথমটাতে, অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে। সেকেন্ড যেটা বলা হচ্ছে বাল্ব দুটিতে শ্রেণী সমবায় যুক্ত করা। দেখো ধরো এটা শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, এটা দুটো ফিলামেন্ট, এটা দুটো ফিলামেন্ট। তাহলে আমরা জানি শ্রেণী সমবায় যুক্ত করলে দুটোর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করবে। তাহলে এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণী সমবায়ে যুক্ত করলে দুটি ফিলামেন্টের রোধ দুটি ফিলামেন্টের প্রবাহ সমান হবে। কেন এটা ইম্পর্টেন্ট? এই কারণের জন্য ইম্পর্টেন্ট যে আমরা যখন এখানে এই প্রবলেমটা করলাম, অর্থাৎ শ্রেণী সমবায়, আমরা যখন এই প্রবলেমটা দেখছি, যখন শ্রেণী সমবায় কানেক্ট হচ্ছে দুটো ফিলামেন্টের, যার দুটো রেজিস্ট্যান্স, এখানে R1, এখানে R1, এখানে R2, এখানে দুটো R1 R2 দেওয়া আছে, এই দুটোর মধ্যে যে কারেন্ট সেম, আমাদের পাওয়ার ক্ষমতা দেখার জন্য বা উজ্জ্বলভাবে যখন জ্বলবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখব কি, হিট অর্থাৎ তাপ শক্তি H। তাহলে H এর ফর্মুলা কি আছে? H এর ফর্মুলা আমরা অনেকগুলো ফর্মুলা আছে, যেটা দেখো জুলের সূত্র থেকে আমাদের বলা ছিল যে H প্রপোর্শনাল টু I স্কোয়ার আর টি, ওখান থেকে হয় I স্কোয়ার আর টি। আরেকটা ছিল, এটা একটা ফর্মুলা ছিল, আরেকটা ফর্মুলা ছিল H প্রপোর্শনাল টু V স্কোয়ার আর টি। ওকে, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোতে প্রথমত এইটা কখন অ্যাপ্লাই করব, আর দ্বিতীয়ত এটা কখন অ্যাপ্লাই করব। এই প্রবলেমটাতে এটা তখন অ্যাপ্লাই করব যখন কারেন্ট দুটোর মধ্যে সেম থাকবে, আর এই ফর্মুলাটা ইউজ করব কখন, যখন দুটোর মধ্যে ভোল্টেজ সেম থাকবে। তাই ভোল্টেজ সেম কখন থাকবে, যখন সমান্তরাল সমবায় যুক্ত থাকে তখন ভোল্টেজ সেম থাকে, আর যখন শ্রেণী সমবায় যুক্ত থাকে তখন কি থাকে, কারেন্ট সেম থাকে, তাই তো? তাহলে যখন আমি শ্রেণী সমবায় পাওয়ার ক্যালকুলেশন করবো বা উজ্জ্বলতা ক্যালকুলেশন করব, তখন আমি দেখব এই ফর্মুলাটা। ওকে, তাহলে এখন দেখো, তাহলে প্রথম বাতিটাতে যে তাপ উৎপন্ন হবে সেটা H1 is equals to H1 আমি প্রপোর্শনাল টু করছি, H1 প্রপোর্শনাল টু I স্কোয়ার, I দিয়েছি তো কারেন্ট, I স্কোয়ার R1। দ্বিতীয়টাতে যে তাপ উৎপন্ন হবে H2 প্রপোর্শনাল টু
I স্কোয়ার R2। ক্লিয়ার? টি দুটোর ক্ষেত্রে সেম টাইম, তো চলে যাচ্ছে আই চলে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা তো পরিষ্কার লেখা যায় H প্রপোর্শনাল টু R1 H প্রপোর্শনাল টু R2। এখন যার রেজিস্ট্যান্স বেশি তার তাপটাও বেশি উৎপন্ন হবে, তাপ বেশি উৎপন্ন হলে বেশি গ্লো হবে। তাহলে যেহেতু R1 গ্রেটার দেন R2 সেহেতু H1 গ্রেটার দেন H2 হবে। আশা করি এক্সপ্লেনেশনটা বোঝা গেছে। ওকে, না বোঝা গেলে একটু রিওয়াইন্ড করে আবার এটা দেখার চেষ্টা করো। সেকেন্ড থার্ড যেটা বলা হচ্ছে যে দুটোর মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত করা হচ্ছে। সমান্তরাল সমবায় যুক্ত করলে কেমন হয়? এটা R1 এটা R2, দুটোর মধ্যেই কিন্তু বিভব প্রভেদ সেম থাকে, VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB। ওকে, তাহলে দুটোর মধ্যে কারেন্টটা সেম থাকে না কিন্তু। তাহলে আমার ফর্মুলা কোনটা হবে? H। তাহলে এখানে ফর্মুলা বসাও। প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে H1 প্রপোর্শনাল টু পাওয়া যাচ্ছে V স্কোয়ার R1, টি তো সবার ক্ষেত্রেই সেম হবে। H2 পাওয়া যাবে H প্রপোর্শনাল টু V স্কোয়ার বাই R2। ক্লিয়ার? দেখা যাচ্ছে V স্কোয়ার বাই R2। তাহলে এই যে রিলেশনটা পাওয়া যাচ্ছে V স্কোয়ার বাই R1 V স্কোয়ার বাই R2, তাহলে এখান থেকে আমরা যদি ভিটাও তুলে দেওয়া যায়, তাহলে ভিটা যদি তুলে দিই, দেখো ভিটা যদি তুলে দিই তাহলে কি আসছে? 1 বাই V স্কোয়ার, দুটোতে তুলে দাও। কেন তুলে দেওয়া যাচ্ছে? কারণ কনস্ট্যান্ট তো, তাহলে তুলে দেওয়া যাবে। প্রপোর্শনাল টু, তাহলে 1 বাই R1 1 বাই R2। ক্লিয়ার? তাহলে এবার দেখো কোনটাতে তাপ উৎপন্ন হবে, কি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে যার রেজিস্ট্যান্স বেশি, তাহলে এখানে দেখো আমরা কি জানি? আমরা জানি R1 গ্রেটার দেন R2। ওকে, তাহলে হিট কি উৎপন্ন হবে? উল্টোটা হবে, H1 less than H2। তাহলে যেটা দেখা যাচ্ছে যে যখন সিরিজে কানেক্টেড রয়েছে, প্রথমটার তাপ বেশি হচ্ছে, তাপ উৎপন্ন বেশি হচ্ছে, গ্লো বেশি হবে। তাহলে এটা কি হবে? উজ্জ্বল হয়ে জ্বলবে কোনটা? প্রথমটা। দ্বিতীয় যখন প্যারালালে কানেকশন রয়েছে তখন কোনটা বেশি জ্বলবে? তখন দ্বিতীয়টা বেশি জ্বলবে। ওকে, দ্বিতীয়টা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এই হচ্ছে সলিউশন। এটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সলিউশন। এভাবে আমাদের অনেক প্রবলেমের সলিউশন হবে। তো দেখো এবার একটা প্রবলেম নেওয়া হচ্ছে যে একটি বাড়িতে শক্তি মিটারের রেটিং বলা হচ্ছে 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। তো দেখো 210, এটা মিটারের যে রেটিং, সেই মিটারের রেটিং এখানে জানতে পারলে মিটারের রেটিং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দিয়ে হয়। 10 অ্যাম্পিয়ার অর্থাৎ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম কারেন্ট সহ্য করতে পারে এবং 220 ভোল্টের মধ্যে যেতে পারে। এই বাড়িতে সর্বাধিক কতগুলি 60 ওয়াট বাতি একসাথে জ্বালানো যাবে? এখানে মনে রাখবে যে 60 ওয়াট বাতি কিন্তু একসাথে করতে হবে, প্রত্যেকটা কিন্তু সিরিজে কানেক্টেড করতে হবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তাহলে এবার এটার প্রবলেম সলভ করার জন্য আমাকে কি করতে হবে? এই 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার এর কত আমার ক্ষমতা, সেই ক্ষমতাটা বার করতে হবে। ওকে, সেই ক্ষমতাটা কত দেখা যায়। তাহলে বৈদ্যুতিক মিটার ক্ষমতা কত? P is equals to I into V রিলেশন। তাহলে I কত? 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 into 220, তার মানে এত ওয়াট। তাহলে এই ওয়াটটা সাপ্লাই করতে হবে 60 ওয়াট। তাহলে এখানে ধরি XT বাতি একসাথে শ্রেণী সমবায়ে, ভেরি ইম্পর্টেন্ট, যুক্ত করা যাবে। তাহলে কত হবে? মোট শক্তি 60x। কেন? কারণ 60 ওয়াট একটা বাতির জন্য, তাহলে এক্সট্রা বাতি কানেক্ট করছে, তার মানে 60x। তাহলে 60x ইজ ইকুয়াল টু কত হবে? 200 এত।
তাহলে এক্স এর যে ভ্যালু আসবে 2/100 ডিভাইডেড বাই 60, রেজাল্ট করলে যেটা দাঁড়ায় 36.67, এটা ক্যালকুলেট করলে 36.67 দাঁড়ায়। কিন্তু এই 36.67 নেওয়া যাবে না, কারণ আমার পূর্ণ সংখ্যায় নিতে হবে, এটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। তাহলে x is equals to 36, আগের সংখ্যাটা নিতে হবে। 36.99 হলেও কিন্তু নেওয়া যাবে না, তো আগের সংখ্যাটা নিতে হবে, 36 নিতে হবে। ওকে, ক্লিয়ার? এই ধরনের প্রবলেমগুলো, তো এই হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। এবার আমরা দেখব যে সাশ্রয়কারী যে ইলেকট্রনিক্স আমাদের ল্যাম্প আছে, সেই ল্যাম্পগুলোর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারবো। চলো এবার দেখো, আমরা যেটা দেখব, আমরা তো বিভিন্ন ভাস্বর বাতি দেখে থাকি বিভিন্ন রাস্তায়, যেটা শ্বেত আলো প্রদান করে। তো সেই ধরনের বাতিগুলোতে কি হয়, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি যখন বেশি উৎপন্ন হবে, আলোক শক্তি থেকে আলোক শক্তি আমাদের দরকার, সেখানে তাপ শক্তিতে রূপান্তরিত হলে সেটা তো শক্তির ক্ষয়ই হবে, শক্তির অপচয় ঘটবে। তো এই শক্তির অপচয় যাতে না হয় তার জন্য আমরা দু ধরনের ল্যাম্প ইউজ করতে পারি। একটা হচ্ছে CFL ইউজ করতে পারি, আর একটা হচ্ছে LED ইউজ করতে পারি। CFL দেখো, CFL মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, LED তে বলা হচ্ছে লাইট এমিটিং ডায়োড ল্যাম্প। এখানে যে ধরনের কাজ করা হয় বেশি সাশ্রয়ী হবে, এনার্জি সেভিং ল্যাম্প বলা হয় এই CFL আর LED। এখন প্রশ্ন হচ্ছে CFL আর LED এর মধ্যে কোনটা বেশি ভালো ওভারঅল, সেটা জানার জন্য CFL এবং LED কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো, CFL মানে কি? CFL মানে হচ্ছে বাঁকানো কাঁচনল গুলো থাকে, যেগুলো ল্যাম্প বাঁকানো অবস্থায় থাকে, বিভিন্ন রকম দেখতে পাও। সেই বাঁকানো কাঁচনলে পারদপূর্ণ থাকে, যার মধ্যে ইলেকট্রনগুলো কি হয়, উত্তপ্ত হয়ে যায়, তড়িৎ প্রবাহ পেলে উত্তপ্ত হয়। সেই উত্তপ্ত ইলেকট্রনগুলো কি হয়, শক্তি বিকিরণ করে। সেই শক্তি কি হয়, আল্ট্রাভায়োলেট রে হিসাবে আলো বিকিরণ করে। ওকে, তাহলে এখানে যে পদ্ধতিতে কার্যনীতিটার উপরে ডিপেন্ড করে আছে সেটা হচ্ছে বাঁকানো কাঁচনলের মধ্যে পারদপূর্ণ থাকে, সেই পারদপূর্ণ হিট হয়, পারদ বাষ্প পরিণত হয়, এবং পারদের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে গেলে তখন সেগুলো আলো বিকিরণ করে। ওকে, ওয়ারেস LED ল্যাম্পে কি হয়, বিভিন্ন অর্ধপরিবাহী ডোপিং করা থাকে, যেমন ধরো গ্যালিয়াম আর্সেনাইড, যেমন ধরো গ্যালিয়াম ফসফাইড। তো গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড কি হয়, এরা বিশেষ ধরনের এক ডায়োড, স্পেশালি এক ডায়োড অর্ধপরিবাহী। তো এদেরকে কি করা হয়, যখন উত্তপ্ত করা হবে তখন এদের মধ্যে থেকে এক ধরনের লাইট বা আলো বিকিরণ করবে, সেটাই হচ্ছে LED তে পাওয়া যাবে। সেকেন্ড বলা হচ্ছে CFL এ কত পরিমাণে এনার্জি উৎপন্ন হচ্ছে, আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। আলোক শক্তি, আলোক দীপ্তিমিতির একক হচ্ছে লুমেন পার ওয়াট, ক্যান্ডেলা যেটা পড়েছো সেরকমই আলো কতটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে লুমেন পার ওয়াট, অর্থাৎ প্রতি ওয়াটে কত লুমেন উৎপন্ন হচ্ছে। এখানেও তাই, প্রতি ওয়াটে কত লুমেন উৎপন্ন হচ্ছে, আলোক বিকিরণ করছে, সেটা হচ্ছে CFL এ দেখা যাচ্ছে যে 40 থেকে 70 লুমেন পার ওয়াটে উৎপন্ন হচ্ছে। ওয়ারেস LED তে মনে রাখবে, যেখানে ভাস্বর ল্যাম্পে শ্বেত আলোক প্রদত্ত, যেটা শ্বেত আলোক দেয় প্রদানকারী যে আলোগুলো থাকে, বাল্বগুলো থাকে, সেখানে কিন্তু 2 থেকে 6 পর্যন্ত এরকম লুমেন পার ওয়াটে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো কত কম উজ্জ্বল আলো হয়। তো সেক্ষেত্রে CFL যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 40 থেকে 70 লুমেন পার ওয়াট শক্তি বিকিরণ করে। ওয়ারেস আমরা LED তে 90 থেকে 110 লুমেন পার ওয়াট পর্যন্ত পাই। CFL পরিবেশ বান্ধব নয়। কেন নয়? কারণ পারদপূর্ণ থাকে, পারদপূর্ণ করা হয় এবং পারদ বাষ্প পরিণত হয়। পারদ বাষ্প ভেরি হার্মফুল ফর আমাদের হেলথের জন্য। তাহলে CFL কিন্তু পরিবেশ বান্ধব নয়। ওয়ারেস LED তে কি হয়, ডায়োড ব্যবহার করা হয়, স্পেশাল ডায়োডগুলো। স্পেশাল ডায়োড ব্যবহার করার জন্য এটা কিন্তু পরিবেশ বান্ধব অবশ্যই হবে। তারপর হচ্ছে CFL গুলো কি হয়, কম দামে পাওয়া যায় বাজারে, কিন্তু LED গুলো কি হয়, LED গুলো একটু বেশি দাম, খরচ বেশি, প্রাথমিক খরচ বেশি। প্রাথমিক খরচ বলতে কিনতে যে খরচটা পড়ে। আয়ুষ্কাল যেখানে বলা হচ্ছে, CFL এর আয়ুষ্কাল ভীষণ কম, যে কোনো সময় কেটে যেতে পারে। LED এর ক্ষেত্রে আয়ুষ্কাল অবশ্যই অনেক বেশি, LED এর আয়ুষ্কাল অনেক বেশি। এবার বলা হচ্ছে CFL এর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শক্তি সাশ্রয়কারী, অর্থাৎ এনার্জি সেভিং এর দিক থেকে যদি বলতে হয় তাহলে এনার্জি সেভিং এ
অপেক্ষিত কম সাশ্রয়কারী, এবং যেখানে এলইডিতে কি হয় অপেক্ষিত বেশি সাশ্রয়কারী, অর্থাৎ এখানে বেশি সাশ্রয় হবে। তাহলে এই যে পয়েন্টের 5টা পয়েন্টের উপরে ভিত্তি করে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে কি কোন লাইটটা ব্যবহার করা যেতে পারে তোমার বলে মনে হয়? ইয়েস, এই এলইডি লাইটটা বেশি সাশ্রয়কারী। দাম প্রথমে কিনতে বেশি খরচ হবে, কিন্তু এনার্জি সেভিং বেশি, লাইট বেশি পাচ্ছ, পরিবেশ বান্ধব, আয়ুষ্কাল বেশি, অর্থাৎ বেশি লংজিভিটি হবে, বেশি বেশি সাশ্রয় করবে। ওকে, তাহলে সমস্ত পয়েন্টের দিক থেকে দেখতে গেলে একটা মাত্র নেগেটিভ পয়েন্ট হচ্ছে যেটা খরচটা বেশি। তো একবার যদি বেশি টাকা দিয়ে খরচ করে একটা জিনিস কেনো, তাহলে এলইডি যদি কেনা হয় তাহলে সেটা অনেক দিন সব দিক থেকে লাভবান হওয়া যাবে। তো সিএফএল এলইডির তুলনায় ওভারঅল যদি দেখতে হয় তো এলইডি ইজ ভেরি গুড। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।